হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 7, অর্থাৎ ক্লাস 7-এর জন্য এটা আমার আজকে প্রথম ভিডিও শুরু করলাম। ক্লাস 7 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের যে জিওগ্রাফির যে প্রথম স্কুল আছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, তার সমস্ত কোশ্চেনগুলো আমি জিওগ্রাফির আলোচনা করব। কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো। প্রথমেই আছে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর তুই বেছে নিয়ে পূর্ণ বাক্যে লিখতে বলেছে। একের একে দেখো পৃথিবীর ছাদ বলা হয় কাকে? অপশান সি হবে সঠিক অ্যান্সার, পামির মালভূমি। 2 নম্বরে দেখো হিমালয় পর্বত বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায় কোন বায়ু? অপশান বি হবে রাইট অ্যান্সার, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 3 নম্বরে দেখো ইউরোপের রাইন একটি কি? অপশান ডি হবে রাইট অ্যান্সার, আন্তর্জাতিক নদী। 4 নম্বরে দেখো পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়, এর কারণ কি? অপশান বি হবে রাইট অ্যান্সার, ভূমির ঢাল বেশি, বন্ধুরতা বেশি থাকে। 5 নম্বর কোশ্চেন দেখো কাদা পাথরের সৃষ্টি হয় কোথায়? কাদা পাথর সৃষ্টি হয়? অপশান সি হবে রাইট অ্যান্সার, সমুদ্রের নিচে পলিশ তৈরীভূত হয়ে। 6 নম্বর কোশ্চেন দেখো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধটি তৈরি করা হয়েছে মূলত কি দিয়ে? অপশান বি হবে রাইট অ্যান্সার, মার্বেল পাথর দিয়ে। 7 নম্বর কোশ্চেন দেখো আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত একটি উল্লেখযোগ্য দ্রাঘিমা রেখা হলো কি? অপশান ডি হবে রাইট অ্যান্সার, মূল মধ্যরেখা। 8 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোথায়? জামবেজি নদীর গতিপথে। অপশান এ রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধটি হলো কি? অপশান বি হবে রাইট অ্যান্সার, উচ্চ আসওয়ান বাঁধ। 10 নম্বর কোশ্চেন দেখো গরমকালে সাহারা মরুভূমির উপর দিয়ে প্রভাবিত গরম ও শুষ্ক বাতাস যে নামে পরিচিত সেটি হলো কি? অপশান এ হবে রাইট অ্যান্সার, হারমার্টন। 2 দাগে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখো, 1 নম্বরে হিমালয়ের ও ড্যাশ পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝখানে তিব্বত মালভূমি অবস্থিত। 2 নম্বর শূন্যস্থান পূরণ দেখো মহাদেশীয় মহাসাগরীয় পাতগুলি ড্যাশ স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। বেগুনি কালারের অ্যান্সারটা দেওয়া আছে দেখো অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর ভাসমান অবস্থায় রয়েছে। 3 নম্বরে দেখো নীলনদ অববাহিকার উচ্চ অংশ ড্যাশ হ্রদ থেকে সুদানের মালাকাল শহর পর্যন্ত বিস্তৃত। নীলনদ অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকাল শহর পর্যন্ত বিস্তৃত। 4 নম্বর কোশ্চেন দেখো সাহারা মরুভূমির বালি ও পাথর মিশ্রিত এলাকাগুলি ড্যাশ নামে পরিচিত। সাহারা মরুভূমির বালি ও পাথর মিশ্রিত এলাকাগুলি রেগ নামে পরিচিত। এবারে সত্য অথবা ভুল নির্বাচন করতে বলছে, সত্য অথবা মিথ্যা। 1 নম্বরে দেখো জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ, এটা ঠিক। 2 নম্বরে দেখো তোমার বিদ্যালয়ের নিকট দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর একটি নিত্যবাহী নদী, এটা ভুল, কারণ সবার বিদ্যালয় তো একই জায়গায় অবস্থিত নয়, যাদের দ্বারকেশ্বরে অবস্থিত ঠিক আছে। আর 2 নম্বর যেটা ভুল হতে পারে, এটি একটি অনিত্যবাহী নদী, ঠিক আছে। এই দুটো কারণের জন্য এটা ভুল। 3 নম্বরে দেখো ভূপৃষ্ঠ ভেঙে যাওয়ায় শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলে, এটা ঠিক। 4 নম্বরে দেখো অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, এটা হচ্ছে ভুল। এর কারণ কি? অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তুবকাল, কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। এবারে দেখো এক কথায় উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অ্যান্সার হবে আমাজন নদী অববাহিকা। 2 নম্বর কোশ্চেন দেখো জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগর। এবার 3 দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 1 দাগে দেখো জলপ্রপাত কোথায় কিভাবে সৃষ্টি হয়? জলপ্রপাতটা কি আগে দেখে নাও। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করলে নদী কোমল শিলাকে দ্রুত ক্ষয় করে নেমে আসে, ফলে জলপ্রপাত বা জলস্রোতটা হচ্ছে খাড়া ঢাল দিয়ে নিচে পড়লে জলপ্রপাত সৃষ্টি হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, কোমল শিলা কঠিন শিলা ক্ষয় করে করে কি হয়েছে, নদী খাতের মতো সৃষ্টি হয়েছে, সেখান থেকে এসে খাড়া ঢাল দিয়ে নিচে পড়ছে জল, এইভাবেই জলপ্রপাত সৃষ্টি হয়। এর অথবার যে কোশ্চেন আছে দেখো গিরিখাত কাকে বলে? গিরিখাত কাকে বলে? পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাতের ফলে প্রবল জলস্রোতের কারণে নদী নিচের দিকে তীব্রভাবে ক্ষয় করে। এরপরে নদী উপত্যকা সংকীর্ণ গভীর হয়ে ইংরেজি ভি আকৃতি যে ভূমিরূপ তৈরি করে তাই গিরিখাত বলে। পাশের ছবিতে দেওয়া আছে দেখো
কি হয়েছে, দুদিকে ক্ষয়ের ফলে কি হয়েছে, একটা ভি শেপড লাগছে ভ্যালিটাকে দূর থেকে, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এইভাবে গিরিখাত, তাকে গিরিখাত বলে। এবার 2-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, 3-এর 2-এ, লাভা মালভূমি কাকে বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘকাল ধরে সঞ্চিত হয়ে যে উঁচু উপরিভাগ সমতল ভূভাগ তৈরি করে তাকে লাভা মালভূমি বলে। যেমন কি ভারতের দাক্ষিণাত্য মালভূমি, পাশের ম্যাপেতে ছবি দেওয়া আছে দেখো, ভারতের ঠিক মিডল বরাবর অবস্থিত ডেকান ট্রাপ, মিডল থেকে দক্ষিণের দিকে খানিকটা ডেকান ট্রাপ অবস্থিত, যেটা দাক্ষিণাত্যের মালভূমি, এটা একটা উদাহরণ। এবারে দেখো এর অথবার যে কোশ্চেন আছে, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? কারণ কি, সমভূমি অঞ্চল জনবসতি বেশি হওয়ার প্রধান কারণগুলি হলো, এখানে উর্বর মৃত্তিকা পাওয়া যায়, পলিমাটি সমৃদ্ধ হয়, কৃষিকাজের জন্য সমভূমি অত্যন্ত উপযোগী। 2 নম্বর কারণ উন্নত পরিবহন, যেহেতু সমভূমি এলাকায় তাই রাস্তাঘাট খুবই উন্নত, সমতল ভূমি হওয়ার কারণে রাস্তাঘাট ও রেলপথ নির্মাণ খুব সহজ হয়। শিল্প ও বাণিজ্য এখানে হবে, যেহেতু কাঁচামাল ও যাতায়াতের সুবিধা এখানে আছে তাই প্রচুর শিল্পকেন্দ্র গড়ে উঠবে এখানে। সহজ জীবনযাত্রা, পানীয় জলের সহজলভ্য, বসবাসের উপযোগী, জলবায়ুর জন্য এখানে বেশি মানুষ বাস করে তাই জীবনযাত্রা সহজ। কিন্তু পার্বত্য এলাকায় যদি যাওয়া হয় জীবনযাত্রা অনেক কঠিন, কখনো ভূমিধস নেমে আসে, কখনো হচ্ছে হিমায় মানে হচ্ছে বরফ পড়ছে, উঁচু নিচু হচ্ছে ভূমি, বন্ধুর ভূমিরূপ, এই জন্য সেখানকার জীবনযাত্রা অনেকটা কঠিন, জলের উপযোগিতা নেই, পরিবহন ব্যবস্থা এতটা উন্নত হয়ে ওঠেনি, মাটি উর্বর নয়, পাথুরে মাটি, এটসেট্রা কারণে হচ্ছে সমভূমি অঞ্চলে অন্যতম জনবহুল অঞ্চল। এবারে দেখো আফ্রিকার সাভানা, 3 নম্বরের কোশ্চেন দেখো, আফ্রিকার সাভানা তৃণভূমি সম্পর্কে সংক্ষেপে লিখতে বলেছে। আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের উত্তরে ও দক্ষিণে অবস্থিত এক বিশাল এলাকা জুড়ে সাভানা তৃণভূমি দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত কম হয় বলে লম্বা ঘাস, প্রায় 3-4 ফুট লম্বা ঘাস জন্মায় এবং মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ছোট ছোট গাছ দেখা যায়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, লম্বা লম্বা ঘাসের মাঝখানে একটা একটা বৃক্ষ দেখা যাচ্ছে। এই অঞ্চলটি জেব্রা, জিরাফ, সিংহ, চিতার মতো বন্যপ্রাণীদের চারণভূমি হিসেবে পরিচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি চাঁদের পাহাড় গল্পটা পড়ো, খানিকটা এই ছবির সঙ্গে বা এই সাভানা তৃণভূমির সঙ্গে রিলেট করতে পারবে। এবারে দেখো অথবা কোশ্চেন দেখো, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? এর প্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি কেন? আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী আমরা কোনটা জানি? কঙ্গো নদী, মনে রাখবে। এর জলপ্রবাহ বেশি হওয়ার কারণগুলি হলো, নিরক্ষীয় বৃষ্টিপাত হয়, আফ্রিকা যেহেতু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, নদীর অববাহিকা সারা বছর প্রচুর বৃষ্টিপাতযুক্ত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। বিশাল অববাহিকায় এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা এবং এর অনেকগুলি বড় উপনদী রয়েছে যা মূল নদীতে প্রচুর জল দিয়ে আসে চারদিক থেকে। এবার 3 নম্বরে হচ্ছে বনভূমি, ঘন জঙ্গল ও জলাভূমি অঞ্চলের কারণে জল বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়ার সুযোগ কম থাকে, ঘন জঙ্গল থাকায় জল বেশি একটা বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে না, বাধা পায়, তাই এখানকার নদীতে জলপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, কঙ্গো অববাহিকার বা কঙ্গো নদী অববাহিকার। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লিখতে বলেছে। সাহারা মরুভূমির জলবায়ু অত্যন্ত চরম ভাবাপন্ন। কেন? কারণ জানি আমরা মরুভূমি অঞ্চলে কি হয়, দিনের বেলা প্রচণ্ড গরম হয়, রাতে প্রচণ্ড ঠান্ডা হয়, তাই এখানকার জলবায়ু অত্যন্ত চরম ভাবাপন্ন হবে অবশ্যই। এখানকার উষ্ণতা কেমন হয়? দিনের বেলা তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, আবার রাতে তাপমাত্রা দ্রুত কমে হিমাঙ্কের নিচে চলে যেতে পারে। বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাত অত্যন্ত নগণ্য, মানে খুব কম হয় এবং অনিয়মিত, কোনো নির্দিষ্ট সময় হবে যে এরকম কথা নেই। বছরের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার ও মেঘহীন থাকে। 3 নম্বরে দেখো বাতাস, গরমকালে খামসিন বা হাড়মাটানের মতো অত্যন্ত উত্তপ্ত এবং ধূলিপূর্ণ বাতাস প্রভাবিত হয়। ভালো করে পড়বে এগুলা। এবারে দেখো এর অথবার কোশ্চেন কি আছে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। এটা মনে রাখবে, কে নীল নদের দান বলেছে মিশরকে? বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। এই কেন? এটা হচ্ছে জীবনরেখা। মিশর মূলত একটি মরুভূমি অঞ্চল, এখানে শুধু বালি দেখা যায়, পিরামিড দেখা যায়। নীল নদ না থাকলে এটি সম্পূর্ণ জনমানবহীন বালুকাময় মরুভূমিতে পরিণত হতো। কৃষি ও উর্বরতা, প্রতি বছর নীল নদের বন্যায় 2 তীরে যে পলি সঞ্চিত হয় তা জমিকে অত্যন্ত উর্বর করে তোলে, যা কৃষিকাজের জন্য অপরিহার্য হয়।
এরপরে কি আছে, সভ্যতা। নীল নদের জলকে কেন্দ্র করেই প্রাচীন মিশরীয় সভ্যতা সমৃদ্ধ শহরগুলি গড়ে উঠেছে। এই জন্যই হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয়, এবং এটা বলেছেন কে, বিখ্যাত ঐতিহাসিক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। এবারে 4-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে। 1 নম্বরে উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তির বিবরণ দিতে বলেছে। উত্তর কি হবে, ভূ আলোড়নের ফলে ভূত্বকে ফাটল বা চ্যুতির সৃষ্টি হলে দুটি চ্যুতির মাঝখানের অংশ উপর দিকে উঠে যায়। পাশে ছবি একটা আছে দেখো, পাশে একটা ছবি আছে দেখো। তখন কি হয়, পাশের অংশ নিচে বসে গিয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। প্রথমে দেখো, ভূত্বকে ফাটল বা চ্যুতি সৃষ্টি হলো এই মাঝখান বরাবর। এর ফলে কি হয়েছে, দুটি চ্যুতির মাঝখানের অংশ উপর দিকে উঠে গেল। মানে প্রথম ছবির 2 নম্বরটাই দেখো, উপর দিকে উঠে গেল, আর পাশের অংশগুলা কি হলো, নিচে বসে গেল। এর ফলে যে পর্বত সৃষ্টি হলো তাকে স্তূপ পর্বত বলে। মানে ভূগর্ভে আলোড়ন হলে কি হচ্ছে, মাঝ বরাবর ফাটল সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আলোড়নের ফলে কি হচ্ছে, মাঝখানে ধরো সঞ্চিত হতে হতে ম্যাগমা বা লাভা সঞ্চিত হতে হতে উপর দিকে উঠে যাচ্ছে, আর দুদিকের অংশ নিচের দিকে পরপর বসতে আছে, যেহেতু নিচে ক্ষয় করে ম্যাগমাকে উত্তোলন করছে। এইভাবে হচ্ছে উপর মাঝখানটা উঁচু হয়ে যাচ্ছে ফাটল বরাবর, আর দুদিকটা বসে যাচ্ছে, এইভাবে স্তূপ পর্বত সৃষ্টি হয়। এর উদাহরণ কি, ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত স্তূপ পর্বতের উদাহরণ। এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি আছে, এই পর্বতের উপরিভাগ সাধারণত চ্যাপ্টা বা সমতল হয়। পর্বতের পার্শ্বদেশ বা ঢাল খুব খাড়া হয়। স্তূপ পর্বতের চূড়া বা শৃঙ্গ তেমন দেখা যায় না। স্তূপ পর্বতের মধ্যবর্তী নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি বলে। প্রত্যেকটা পয়েন্ট দিয়ে লিখবে, আমি পয়েন্টটা দিইনি, কিন্তু একটা একটা লাইন, একটা একটা পয়েন্ট। এর অথবার যে কোশ্চেন আছে সেটা দেখে নাও। লোয়েস্ট সমভূমি কাকে বলে? ছোটনাগপুর কি জাতীয় মালভূমির উদাহরণ? দেখে নাও, মরুভূমি অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে লোয়েস্ট সমভূমি বলছি। মরুভূমি অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করছে তাকে লোয়েস্ট সমভূমি বলছে। পাশে একটা ছবিতে বিভিন্ন লোয়েস্ট সমভূমির উদাহরণ দেওয়া আছে। আর ছোটনাগপুর একটি কি ব্যবিচ্ছন্ন মালভূমি, ছোটনাগপুর একটি ব্যবিচ্ছন্ন মালভূমির কারণ কি, সেটাও পাশের ছবিতে দেওয়া আছে দেখো। এটা বিভিন্ন মালভূমি থেকে বিচ্ছিত হয়ে আছে দেখো। ছোটনাগপুর হচ্ছে প্লেটোটা ওই ঠিক ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি অবস্থিত, একদম সাইডে, ডান সাইডে। এবার 2 নম্বরে দেখো, নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? অক্সবো লেক। মূলত নদীর নিম্ন গতিতে সমভূমি প্রবাহে আঁকা বাঁকা পথে প্রভাবিত হওয়ার সময় নদী বাঁকের দুই প্রান্ত ক্ষয় ও সঞ্চয়ের ফলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের ন্যায় যে হ্রদ তৈরি করে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। পাশে ছবিতে দেওয়া আছে দেখেছো। এর সৃষ্টি প্রক্রিয়াগুলো দেখো। মানে দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদটা দেখতে কেমন লাগছে, ঘোড়ার খুর ঠিক যেমন, বা গরুর খুর, ঘোড়ার খুর দেখবে ঠিক যেরকম হয়ে থাকে ওই রকম লাগছে, দেখতে লাগছে খানিকটা। এবারে সৃষ্টির প্রক্রিয়া কি দেখো। 1 নম্বরে দেখো, বাঁক বৃদ্ধি। সমভূমিতে নদী অত্যন্ত সর্পিলা আকারে প্রভাবিত হয়। বাঁকের বাইরের দিকে অবতল পাড় এবং জলের স্রোতের বেশি থাকায় ক্ষয় বেশি হয় এবং ভেতরের দিকে উত্তল পাড়ে পলি সঞ্চিত হতে থাকে। ওই 2 নম্বর ছবিটায় দেখতে থাকো, যে হলুদ হলুদ রঙের দেখা যাচ্ছে, ওইখানে কি হচ্ছে, পলি সঞ্চয় হচ্ছে বাঁকের ঠিক, মানে যে উত্তল পাড়টায় সেখানটা কি হচ্ছে, যেখানে উঁচু উঁচু হয়ে আছে উত্তল পাড়, সেখানে কি হচ্ছে, তার বিপরীত দিকে পলি সঞ্চিত হচ্ছে। এর ফলে কি হয়, 2 নম্বরে দেখো, সংকীর্ণ হতে থাকে। কালাক্রমে এই ক্ষয় ও সঞ্চয়ের ফলে বাঁক বা নেকের মধ্যবর্তী ভূমি সংকীর্ণ হয়ে আসে। 2 নম্বর ছবিটায় দেখো, ভূমিটা কি হচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে পরপর। 3 নম্বরে দেখো, বিচ্ছিন্নকরণ। বর্ষাকালে বা বন্যায় নদীর তীব্র স্রোত সরু ঘাটটি কেটে সোজা পথে প্রভাবিত হয়। দেখতে পাচ্ছ 3 নম্বর ছবিতে বিচ্ছিন্নকরণ ঘটে গেলে। এবারে কি হচ্ছে, 4 নম্বরে দেখো, হ্রদ গঠন। কিরকম হ্রদ গঠন, বিচ্ছিন্ন বাঁকটির দুই মুখ এবারে
কি হলো, পলি জমে তা পুরোপুরি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো দেখতে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়। এই 2 নম্বর ছবির একদম লাস্টেতে ডিতে দেখো, নদী কি হচ্ছে, প্রভাবিত হতে হতে একটা নিচের দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর মুখ বন্ধ হয়ে গেছে, দিয়ে কি হচ্ছে, ঘোড়ার খুরের ন্যায় খানিকটা একটা হ্রদ হিসেবে থেকে গেছে। এটা ভালো করে একটু ছবি দেখে দেখে পড়বে, দিলে বুঝতে পারবে। এর অথবার কোশ্চেন দেখো, ধারণ অববাহিকা ও নদী অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া, উৎস অঞ্চল বা পাহাড়ের যে অংশ থেকে বরফ গলা জল বা বৃষ্টির জল ছোট ছোট জলাধারা বা উপনদীর মাধ্যমে মূল নদীতে এসে মেশে। এটি মূলত নদীর একটি নির্দিষ্ট অংশে, যেখানে বৃষ্টির জল বা হিমবাহের জল জমা হয়ে নদী প্রবাহ শুরু করে। ওই দেখো, জল চারদিক থেকে এসে কোথায় হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চিত হচ্ছে মাঝখানে, ছবিতে দেখো। দিয়ে কি হচ্ছে, সেখান থেকে একটা নদী পথের বা নদীর একটা যাত্রা শুরু হবে, যে নদী ধীরে ধীরে এগিয়ে যাবে সামনের দিকে। এইভাবে একটা নদীর ধারণ অববাহিকা থেকে নদীর সৃষ্টি হয়। এবারে উদাহরণ কি আছে, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে একটা ধারণ অববাহিকা, যা হচ্ছে কি, গঙ্গা নদীর উৎস থেকে হরিদ্বার পর্যন্ত অংশটি হলো গঙ্গার ধারণ অববাহিকা, যেখান থেকে কি হচ্ছে, নদী পরপর এগিয়ে গেছে। এবারে নদী অববাহিকা বা রিভার বেসিন কাকে বলে? এটি প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং ওই অঞ্চলের জল বহন করে নিয়ে যায়, সেই সমগ্র অঞ্চলকে ওই নদীটি নদী অববাহিকা বলে। একটি নদী অববাহিকা অনেকগুলি ছোট ছোট ধারণ অববাহিকা নিয়ে গঠিত হতে পারে। অর্থাৎ উপনদী বা শাখা নদীর সময় উৎস থেকে মোহনা পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। ওই অঞ্চলে জল বহন করে, সে বিভিন্ন জায়গায় জল হতে পারে, কোনো ড্যামের জল হতে পারে, বা বর্ষার ফলে খাল বিলের জল হতে পারে। বিভিন্ন অঞ্চল থেকে জলটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, সেই সমগ্র অঞ্চলটা হচ্ছে ওই বড় নদীটার নদী অববাহিকা। এটি নদী অববাহিকা অনেকগুলি ছোট ছোট ধারণ অববাহিকা নিয়ে তাহলে গঠিত হলো। উদাহরণ কি, আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। ভারতের গঙ্গা নদীর অববাহিকা একটি উল্লেখযোগ্য উদাহরণ। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, সাহারা মরুভূমির মধ্যভাগে অবস্থিত মালভূমির দুটি নাম কি? পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকার একটি উল্লেখযোগ্য হ্রদের নাম লেখো। সাহারা মরুভূমির মধ্যভাগ অবস্থিত মালভূমি, সাহারা মরুভূমি অঞ্চলে অবস্থিত দুটি প্রধান মালভূমি হলো আহাগার আর তিবেস্তি। সাহারা মরুভূমির দুটি প্রধান মালভূমি কি, একটা হচ্ছে আহাগার, একটা হচ্ছে তিবেস্তি। পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকায় অবস্থিত হ্রদ কি? পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকা বা গ্রেট রিফট ভ্যালি যেটা আছে, সেখানে অবস্থিত একটি উল্লেখযোগ্য হ্রদ হলো টাঙ্গানিকা হ্রদ, যেটা নিচে একদম ছবিটা দেখতে পাচ্ছ। এছাড়া ভিক্টোরিয়া হ্রদ ও মালাউই হ্রদ এই অঞ্চলের অন্যান্য প্রধান হ্রদ। এগুলো পড়বে ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো, অথবা যে কোশ্চেন আছে, আফ্রিকা মহাদেশের কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? আর এখানকার উদ্ভিদগুলির নাম ও বৈশিষ্ট্য লিখতে বলেছে। আফ্রিকা মহাদেশ অবস্থান কি? আফ্রিকা একেবারে উত্তর পশ্চিমাংশে মাগরেব অঞ্চলে অবস্থিত, যেটা মরক্কো আর আলজেরিয়া নিয়ে অবস্থিত, এবং দক্ষিণ পশ্চিমের কেপ প্রদেশে এই জলবায়ুটা দেখা যায়। এর উদ্ভিদ কি কি আছে? জলপাই আছে, ওক আছে, কর্ক আছে, আঙুর আর বিভিন্ন সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু, কমলা এটসেট্রা দেখা যায় এখানকার প্রধান উদ্ভিদ। এর বৈশিষ্ট্যগুলি কি? গাছগুলির পাতা মোমযুক্ত পুরু হয়, যাতে প্রস্বেদন অর্থাৎ বাষ্পমোচনটা কম হয়। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি? গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত পৌঁছায়। অ্যান্সারগুলো ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, একটু ভালো করে পড়বে, মনে থেকে যাবে। এবারে দেখো 4 নম্বর কোশ্চেন কি আছে, দেখো নীলনদ অববাহিকার বিভিন্ন অঞ্চলে কি কি ফসল উৎপন্ন হয়? নীলনদের বদ্বীপ ও নিম্ন অংশ কি হয়? তুলা, বিখ্যাত লম্বা আঁশযুক্ত তুলা, ধান উৎপন্ন হয়, গম এবং পাট। সুদান ও উচ্চ অববাহিকায় কি হয়? জোয়ার, বাজরা এবং তৈলবীজ। এর অথবার কোশ্চেনে কি আছে দেখো, বছরের কোন সময় নীল নদীর নিম্ন অংশে বন্যা হয় এবং কেন হয়? সময় সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস, অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে নিম্ন নদের নিম্ন অংশে বন্যা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমিতে প্রচুর মৌসুমী বৃষ্টিপাত হওয়ার ফলে নীল নদের প্রধান উৎস নীল নীল বা ব্লু নীল যাকে বলা হয়, এর জলের পরিমাণ হঠাৎ বেড়ে যায়, যা নিম্ন মিশরে বন্যার সৃষ্টি করে। ছবিতে দেখতে পাচ্ছ একদম লাস্ট ছবিটায় নিম্ন মিশরে হচ্ছে বন্যার সৃষ্টি হচ্ছে।
এর কারণ হলো ইথিওপিয়ার উচ্চভূমিতে প্রচুর মৌসুমী বৃষ্টিপাত হয়, ফলে নীল নদীর যে প্রধান উৎস নীল থেকে বা ব্লু নীল থেকে হঠাৎ বেশি পরিমাণ জল আসে, যা মিশরে বন্যার সৃষ্টি করে। এবারে 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে না, নিম্নলিখিত প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দিতে বলছে। 1 নম্বরে দেখো, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি ভাবে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলিকে নিয়ন্ত্রণ করে। মৃত্তিকা সৃষ্টির প্রধান নিয়ন্ত্রকগুলি হলো, আগে কি কি দেখে নাও। আগে আছে আদি শিলা, যেটা প্যারেন্ট ম্যাটেরিয়ালস। শিলার গঠন ও খনিজের উপর মাটির বুনন এবং রাসায়নিক ধর্মটা নির্ভর করে। শিলার গঠন কীরকম শিলা তার উপর নির্ভর করে, আর হচ্ছে খনিজ কি আছে তারপরে হচ্ছে মাটির বুনন ও রাসায়নিক ধর্ম নির্ভর করে। 2 নম্বরে যেটা আছে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত শিলায় ক্ষয় এবং জৈব পদার্থের পচন নির্ধারণ করে। যদি শীত প্রধান দেশে হয় সেখানে জৈব পদার্থের পচন কম হবে, গ্রীষ্ম প্রধান দেশে হলে পচন বেশি হবে, কারণ এখানে ব্যাকটেরিয়া বা বিভিন্ন পরজীবীর অ্যাক্টিভিটিটা বেশি বা ক্রিয়াকলাপটা বেশি দেখা যায়। এবার 3 নম্বরে যেটা আছে দেখে নাও, ভূপ্রকৃতি। ঢালু জমিতে মাটি পাতলা হয়, সমতলে মাটি গভীর ও উর্বর হয়। ঢালু জমি যেখানে সেখানে মাটিটা পাতলা হবে, আর সমতলে মাটিটা গভীর ও উর্বর হয়। 3 নম্বরে যেটা আছে দেখে নাও, 4 নম্বরে যেটা আছে দেখে নাও, জীবজগৎ। উদ্ভিদ ও প্রাণী মাটির সাথে হিউমাস বা জৈব উপাদান যুক্ত করে। যেমন উদ্ভিদ কোনো মল ত্যাগ করলো বা কোনো কোনো প্রাণী মল ত্যাগ করলো বা কোনো প্রাণীর মৃতদেহ বা উদ্ভিদের পাতা, ফুল, ফল বা উদ্ভিদের কাণ্ড, সেগুলো কী হচ্ছে মাটিতে জৈব পদার্থ বা হিউমাস উপাদান যুক্ত করছে। সময় কি, মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে, যা মাটির পরিলেখ গঠনে সাহায্য করে। নিচে দেখো সয়েল ফরমেশনের একটা পরিলেখ দেওয়া আছে। এইভাবে এগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক এবং তার বৈশিষ্ট্য। এবারে অথবার কোশ্চেন দেখো, চিত্র উদাহরণ সহ নদীর নিম্ন প্রবাহে গঠিত সঞ্চয়জাত ভূমিরূপের বিবরণ দাও। 1 নম্বরে আছে প্লাবন ভূমি বা ফ্লাড প্লেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর জল বেড়ে গিয়ে যখন তীরের দুই পাশ ছাপিয়ে পড়ে, তখন তাকে প্লাবন বলে। কি হচ্ছে, অতিরিক্ত জল হচ্ছে নদীর যে ধারণ ক্ষমতা তার চেয়ে যদি বেশি জল আসে কি হয়, তখন নদীর দুই তীর বা দুইটা উপকূল হচ্ছে ছাপিয়ে যায়। ছাপিয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন বলছে, বা ছাপিয়ে গেলে তাকে প্লাবন বলছে, ছাপিয়ে যে ভূমিরূপ সৃষ্টি করছে তাকে প্লাবন ভূমি বলছে। এর গঠন কি, বন্যার জলের সাথে বাহিত পলি, বালি ও কাদা নদীর দুই ধারে নিচু জমিতে স্তরে স্তরে জমা হয় কি হচ্ছে, এক বিস্তীর্ণ সমতল ভূখণ্ড তৈরি করছে। একেই প্লাবন ভূমি বলা হচ্ছে। মানে জল যখন উপচে যাচ্ছে সেটা প্লাবন হচ্ছে, প্লাবিত হয়ে যাচ্ছে, আর সেই জলের সঙ্গে যে পলিবালি কাদা নদীর নিম্ন স্তরে জমা হয়ে বিস্তীর্ণ ভূখণ্ড তৈরি করছে, সেটাই প্লাবন ভূমি। উদাহরণ কি, ভারতের গঙ্গা নদী এবং মিশরের নীল নদ অববাহিকা সুবিস্তৃত প্লাবন ভূমি দেখা যায় নদীর দুতীরে। এবারে 2 নম্বরে আছে কি, বদ্বীপ। নদী যখন মোহনার কাছে পৌঁছয় তখন ঢাল না থাকায় এবং সমুদ্রের ঢেউয়ের বাধার কারণে গতি একেবারেই কমে যায়। গঠন কি, গতিহীন নদীর মোহনায় দীর্ঘকাল ধরে পলি, বালি ও কাদা জমে সমুদ্রের মধ্যে যে মাত্রাহীন যেটা মোহনা অঞ্চলে দেখা যায় মেনলি, বা গ্রিক অক্ষর ডেল্টার আকৃতির মতো ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বদ্বীপ বলছে। বদ্বীপ আবার বিভিন্ন আকৃতির, পাখির পায়ের মতো হয়, উদ্ভিদের শেকড়ের মতো হয়, জাফরি রূপী হতে পারে, বিভিন্ন আকারে আছে। উদাহরণ কি, গঙ্গা ব্রহ্মপুত্র নদী মিলিত বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এবার 2 নম্বর কোশ্চেন দেখে নাও, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ কি। আফ্রিকার জলবায়ু উদ্ভিদের বৈচিত্র্যের মূল কারণগুলি হলো, আফ্রিকার জলবায়ু উদ্ভিদের বৈচিত্র্যের মূল যেসব কারণ, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে অক্ষাংশ। বিশাল মহাদেশটির মাঝখান দিয়ে নিরক্ষরেখা যাওয়ায় বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য ঘটে। ছবিতে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কি গেছে, নিরক্ষরেখা গেছে, তাই বিভিন্ন স্থানে হচ্ছে উষ্ণতার তারতম্য ঘটে। সমুদ্র থেকে দূরত্ব 2 নম্বর পয়েন্ট। উপকূলবর্তী এলাকায় জলবায়ু সমভাবাপন্ন হলেও অভ্যন্তর অত্যন্ত চরম ভাবাপন্ন, কারণ আবহাওয়া নিরক্ষরেখা যাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য ঘটছে। সমুদ্র উপকূলবর্তীতে একটু আরামদায়ক বা সমভাবাপন্ন আবহাওয়া থাকে, কিন্তু হচ্ছে অভ্যন্তরে চরম ভাবাপন্ন, প্রচণ্ড গরম বা ঠান্ডা হতে পারে। উচ্চতা কি, উচ্চভূমি ও পর্বত জলবায়ুকে শীতল রাখে। এখানকার যেসব উচ্চভূমি বা পার্বত্য এলাকা আছে সেখানকার জলবায়ু শীতল থাকে এইসব উচ্চভূমি আর পর্বতের কারণে। 4 নম্বর পয়েন্ট দেখো, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত। যেমন সাহারা মরুভূমির সৃষ্টির পিছনে শীতল ক্যানারি স্রোত ও শুষ্ক আয়ন বায়ুর প্রভাব রয়েছে। এইগুলোই হচ্ছে আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। নেক্সট যে কোশ্চেন আছে অথবার কোশ্চেন দেখে, সাহারায় প্রাপ্ত দুটি খনিজ সম্পদের নাম লেখো।
কোন কোন দেশে সেগুলি পাওয়া যায়? সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহারা মরুভূমি কীভাবে পাল্টাচ্ছে সেইটা বলতে বলছি। লাস্টের কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা রিসেন্ট ট্রেন্ডিং কোশ্চেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহারা মরুভূমি কীভাবে পাল্টাচ্ছে। খনিজ সম্পদ কী কী দেখা যায়? খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস এখানকার মেন দুটি খনিজ সম্পদ। এর অন্তর্গত দেশগুলো হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, মিশর আছে। এর যেগুলো থেকে আমরা খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস আমরা পেয়ে থাকি। পরিবর্তন কি হচ্ছে? আধুনিক প্রযুক্তির ব্যবহারে সাহারার অনেক জায়গায় মরুদ্যানগুলিকে কেন্দ্র করে কৃষি ও জনবসতি বাড়ছে। মরুভূমি পেরিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা, উট পাখির বদলে আধুনিক যানবাহনের ব্যবহার বাড়ছে। এমনকি মরুভূমির ভূগর্ভস্থ জল তুলে চাষাবাদ করে একে সবুজে ভরিয়ে তোলার চেষ্টা চলছে। এগুলাই হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহারা মরুভূমি এইভাবেই পাল্টে যাচ্ছে। এগুলোকে পয়েন্ট করেও তুমি লিখতে পারো। আধুনিক প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে অনেক জায়গায় মরুদ্যানগুলিকে কেন্দ্র করে কৃষি জনবসতি বাড়ছে। 2 নম্বর পয়েন্টে লিখতে পারো মরুভূমি পেরিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তা, উট পাখির বদলে আধুনিক যানবাহন ব্যবহার বাড়ছে। 3 নম্বর পয়েন্ট লিখতে পারো মরুভূমির ভূগর্ভস্থ জল তুলে চাষাবাদ করে একে সবুজে ভরিয়ে তোলার চেষ্টা চলছে। এরকম পয়েন্ট করেও লিখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইটুকুই। খুব ভালো করে পড়বে, কোশ্চেনগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও, আর বন্ধুদেরকে শেয়ার করবে, লাইকটা করে দেবে। টাটা।